আমার কেদারনাথ ভ্রমণ সিরিজের আজকের পর্বে আমরা আমাদের হরিদ্বারের হোটেল ছেড়ে বেরিয়ে পড়ব সোনপ্রয়াগের উদ্দেশ্যে। তবে সোনপ্রয়াগের পথে যাওয়ার সময় আপনাদের সাথে সাক্ষাৎ করাবো বিশেষ কিছু দর্শনীয় স্থানে, যা বহু বছর ধরে সাক্ষী বহন করে চলেছে বিভিন্ন পৌরাণিক কাহিনীর, যেসব স্থান এখনও বহু পর্যটকদের কাছে অজানা। আমার হাওড়া থেকে হরিদ্বার পৌঁছানো এবং সেই রাতে হরিদ্বারে কাটানোর সমস্ত অভিজ্ঞতা তুলে ধরেছিলাম এর আগের দুটি পর্বে। আপনাদের যাদের সেই পর্বগুলি এখনও দেখা হয়ে ওঠেনি তাদের জন্য ওপরে আই বাটনে ও নিচের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম। ঘড়িতে সময় এখন ঠিক 8:20। আমাদের হোটেল মানসরোবর চেক আউট পর্ব শেষ হলো, আর আমরা এখন যাচ্ছি আমাদের গাড়ির কাছে। আমাদের গাড়ির পার্কিংটা হচ্ছে গিয়ে যে কোতোয়ালি চকের ওই দিকে। এইদিকে আরেকটু আগে যদি আমরা বেরোতাম, একটু দেরি হয়ে গেছে, 8টার দিকে বেরোনোর প্ল্যানিং ছিল, 20 মিনিট লেটে যেহেতু বেরোচ্ছে। এদিকে একদম পুরো বন্ধ করে দিয়েছে, এখন আর কোনো মতেই কোনো গাড়ি ঢুকতে দেবে না। আমাদের একটু কোতোয়ালি চক 5 মিনিট হেঁটে যেতে হবে, তারপর সেখান থেকে আমাদের পার্কিংয়ে আমাদের গাড়ি রয়েছে, সেই গাড়ি ধরে আজকে সারাদিনের ঘোরা। এসে পৌঁছালাম এই যে এই কোতোয়ালি চকের। এই কোতোয়ালি চকের এই দিকে কোনো বড় গাড়ি কিন্তু যেতে দেয় না, সকালের দিক হোক বা বিকেলের দিক হোক। একদম যদি ফার্স্ট মর্নিং হতো সেটা ছিল আলাদা ব্যাপার। এই আমাদের গাড়ি আমাদের এই কোতোয়ালি চকের সামনে এসে পৌঁছালো। এই গাড়িতে এখন আমাদের লাগেজ তোলা হচ্ছে, আর এই গাড়ি করেই আমাদের পরবর্তী 6 দিনের যাত্রা হবে। এই দাদার সাথে এর আগেও আমি জার্নি করেছি, এখনও আবার জার্নি করছি। দাদার নাম্বার আমি দিয়ে রাখছি সামনে, আপনারা যারা আসতে চাইছেন দাদাকে ডিরেক্টলি কল করে আপনারা বুক করতে পারেন, কম সময়ের মধ্যে বেশ সুন্দরভাবে করে দেবে। চলুন তাহলে আজকের যাত্রা শুরু করা যাক। ক্যাসে হইয়া এবারে একটু অন্য গাড়ি দিয়েছে, আগের বারের থেকে আরও বেটার গাড়ি পেয়েছে এবারে আমরা। ঘড়িতে সময় এখন ঠিক 8:42। গাড়ি ছেড়ে দিয়েছে আমাদের প্রথম গন্তব্য দেবপ্রয়াগ সঙ্গমের দিকে। আমরা এখন রয়েছে হরিদ্বারে। হরিদ্বার থেকে আমরা বেরোচ্ছি, বেরিয়ে প্রথমে আমাদের পথে পড়বে ঋষিকেশ পেরিয়ে তারপরে আমাদের দেখা মিলবে দেবপ্রয়াগ সঙ্গমের। অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ দেখাচ্ছে যে 92 কিলোমিটারের কাছাকাছি রাস্তা এই হরিদ্বার থেকে দেবপ্রয়াগ সঙ্গম, আর 2 ঘন্টা 33 মিনিটের মতন সময় লাগবে। যদি সকাল সকাল না বেরোনো যায়, একটু যদি বেলা হয়ে যায় না, সেক্ষেত্রে সবসময় প্রবলেম একটাই যে প্রচুর রাস্তায় ট্রাফিক আসা শুরু করে। আমরা এই এখন একটা নদী ক্রস করছি, একদম শুকনো নদী। এটা নদীটার নাম হচ্ছে মতিচুর নদী, আর এর পাশে এখানে একটা ন্যাশনাল পার্ক আছে। আমাদের এই যে হাইওয়ে ধরে আমরা যাচ্ছি, এই হাইওয়ের পাশে যে এই জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টোটালটা মতিচুর রেঞ্জের মধ্যে রাজাজি ন্যাশনাল পার্ক, তার আন্ডারে পড়ে এই টোটাল জঙ্গলটাই। আর এই সামনেই আমরা এখন আসতে চলেছি, যেখানে রয়েছে জঙ্গল সাফারির বুকিং কাউন্টার। দেখুন এই যে লেখা আছে জঙ্গল সাফারি বড় বড় করে হোল্ডিংয়ে। এখান থেকে জঙ্গল সাফারি টোটালটা হচ্ছে যে একদম মতিচুর রেঞ্জের মধ্যে পড়ে, রাজাজি ন্যাশনাল ফরেস্টের মধ্যে। রোড ভাগ হয়ে গেল, এদিকে দেহরাদুন 30 কিলোমিটার, আমরা যাচ্ছি সোজা শ্রীনগরের দিকে। এই শ্রীনগর কিন্তু কাশ্মীরের শ্রীনগর নয়, এই শ্রীনগর হচ্ছে উত্তরাখণ্ডের শ্রীনগর। শ্রীনগর হয়ে আমরা আস্তে আস্তে এগোবো রুদ্রপ্রয়াগের দিকে। এই দিকটা এই রাস্তা ধরে সোজা চলে গেলে দেহরাদুনের রাস্তা। এটা দেহরাদুন, মসৌরি, কেমটি সব এইদিকে। আর আমাদের 27 কিলোমিটার রয়ে গেছে দেবপ্রয়াগ সঙ্গম। আর আমরা এখন যে জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছি, তার ল্যান্ডস্কেপটা অসাধারণ, পাহাড়গুলো অসাধারণ দেখতে, আপনি অসাধারণ লাগছে এই পাহাড়গুলোকে। দুটো পাহাড়, তার মধ্যেখান দিয়ে আমরা যাত্রা করছি, দু সাইডে দুটো। আহা কি দারুণ, আর কি সুবিশাল পাহাড়গুলো, খালি দেখুন একবার।
মাস 6-7 আগে যখন আমি এখানে এসেছিলাম তখন কি সুন্দর চারিদিক পাহাড় সবুজে মোড়া ছিল, কিন্তু এখন এই যে পরিচিত যে জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি, আমি দেখছি এখন সব পাহাড়গুলো এখন সব রুস্কো খুস্কো এবং চারিদিকে প্রচুর পরিমাণে ধুলো উঠছে, একদম শুকনো খটখটে হয়ে রয়েছে এখন। মানে সেপ্টেম্বর মাসটা একটা জিনিস বেটার, সেটা হচ্ছে যে বর্ষাটা পেয়ে যায় তার আগের 1-2 মাস, তার জন্য চারিদিকে গাছপালা সব গজে ওঠে। আর এখন পুরো ঠান্ডা শেষ হয়েছে যেহেতু সবে মাত্র, তো চারিদিক রুক্ষ শুষ্ক একদম ওয়েদার। ঘড়িতে সময় এখন ঠিক 12টা 23, আমরা সময় লাগালাম একটু বেশি। আপনারা সামনেই দেখতে পাচ্ছেন এই হচ্ছে দেবপ্রয়াগ সঙ্গম। এই দিক থেকে আসছে অলকানন্দা এবং এই দিক থেকে আসছে মন্দাকিনী। এই দুই নদী মিলে সৃষ্টি হচ্ছে এইখানে ভাগীরথী নদী, অর্থাৎ মা গঙ্গার প্রথম দর্শন কিন্তু এইখানেই পাওয়া যায়। মানে দুই নদীর মিলনস্থলের পর ভাগীরথী নদীর সৃষ্টি, অর্থাৎ মা গঙ্গার সৃষ্টি এইখান থেকেই হয়। এরপর থেকে মা গঙ্গার এই ধারা বয়ে যায় হরিদ্বার হয়ে সুদূর ভূভারতে। চলুন তাহলে এই দেবপ্রয়াগ সঙ্গমের একটা সুন্দর ড্রোন শট আপনাদের দেখানো যাক। আপনারা ড্রোন শটটা এনজয় করুন এবং সর্বশেষ কমেন্ট করে বলবেন যে ড্রোন শটটা আপনাদের ঠিক কেমন লাগলো। দেবপ্রয়াগ সঙ্গম দেখা আমাদের শেষ হলো। এবার রওনা দেবো আমরা শ্রীনগরে মা ধারে দেবী মন্দিরের দিকে। প্রয়াগ থেকে ধারে দেবী মন্দিরের দূরত্ব দেখাচ্ছে অ্যাকর্ডিং টু গুগল ওই 25 কিলোমিটার মতন, এবং সময় লাগবে ওই 33 মিনিটের কাছাকাছি। বেশ কিছু ধরে আমরা কনসিস্টেন্টলি একদম গাড়িতে চলছি। এখন সময় হয়েছে দুপুরের খাবার খাওয়ার। আমার পেছনে এই একটা রেস্টুরেন্ট আছে, এখানে দাঁড় করিয়েছে আমাদের ড্রাইভার। এর আগের বার যখন গাড়ওয়ালে আমাদের যে চারধাম যাত্রা করছিলাম তখন খাবারের দামগুলো মোটামুটি 100-120 টাকার মধ্যে ছিল। এবারে সব কিছুরই দাম একটু বেশি। এইখানে দেখিয়ে দিই, আমরা এই থালিটা নিলাম 150 টাকা নিচ্ছে। রুটি চাवल মানে হচ্ছে ভাত আর 2 রকমের সবজি ডাল এইসব। আমরা বললাম যে আমাদের রুটিটায় বাদ দিয়ে আমাদের যেন একটু ভাতের কোয়ান্টিটিটা বেশি করে দেয়, তাহলে সেক্ষেত্রে আমাদের পেটটা ঠিকঠাক করে পড়বে। আসলে বাঙালি মানুষ দুপুরবেলা ভরপেটে একটু ভাত না খেলে ভালো লাগে না, তাই দেওয়া হলো আমাদের অর্ডার 150 টাকা করে থালি 7খানা। দেখি খাবারের টেস্ট কেমন। এই চলে এসছে আমাদের থালি। ভাতের কোয়ান্টিটি মোটামুটি বেশ ভালোই, তবে বোধ হয় যে রুটি নিয়ে নিলে আরও বেটার হতো। এটা কারি, এটা হচ্ছে ডাল ফ্রাই, আর এটা হচ্ছে গিয়ে ফুলকপি আলু সবজি। ঘড়িতে সময় এখন ঠিক 2:16। খাওয়া দাওয়ার পর্ব শেষ। এবার আর মাত্র 6 কিলোমিটার মতন রয়েছে মা ধারী দেবী মন্দির। সময় এখন ঠিক 2:33। আমাদের একটু হেঁটে নিচের দিকে নামতে হবে, তারপরে আমরা মাতা ধারী দেবী মন্দিরে দর্শন পাবো। এই হচ্ছে মাতা ধারী দেবী মন্দিরে যাওয়ার গেট। চলুন আমাদের এই রাস্তা ধরে কিছুটা পথ নামতে হবে, তারপরে আমরা মন্দিরের কাছে গিয়ে পৌঁছাবো। এছাড়াও এখানে এই জুতো স্ট্যান্ড মতন করা রয়েছে, এটা কিন্তু পার্সোনাল জুতো স্ট্যান্ড, কোনো সরকারি কিংবা মন্দির ট্রাস্টের নয়।
আর এই হচ্ছে মাতা ধারী দেবী মন্দিরে যাওয়ার পথ। মা ধারী দেবী মন্দির উত্তরাখণ্ড চারধামের রক্ষাকর্তা মা ধারীর এই মন্দির উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার কালিয়াসরে অলকানন্দা নদীর বিশাল জলধারার ঠিক মাঝ বরাবরে অবস্থিত। মা ধারী দেবী মাতা কালীরই অপর রূপ। এই স্থানে মা ধারীর কোমরের ওপরের অংশের পুজো করা হয় এবং মায়ের কোমরের নিচের অংশের পুজো করা হয় গুপ্তকাশীর কালীমঠের মন্দিরে। মাতা ধারী দেবীর এই মন্দিরের সাথে এক চমৎকার অলৌকিক ঘটনা জড়িত রয়েছে। শোনা যায় মা ধারী দেবী 3 বেলা 3 রকমভাবে পতিত হয়, অর্থাৎ আপনি যদি এই মন্দিরে আসেন তাহলে 3 বেলা মা ধারী দেবীকে ভিন্ন ভিন্ন রূপে দেখতে পাবেন। অর্থাৎ মা ধারী দেবীর এই বিগ্রহ সকালে ছোট বাচ্চা রূপে পতিত হয়, দিনের বেলা একজন প্রাপ্তবয়স্ক মহিলা রূপে পতিত হয় এবং সন্ধ্যা হতে হতে একজন বয়স্ক মহিলা রূপে পতিত হয়। মাতা ধারী দেবীর এই মন্দির এর আগে অলকানন্দা নদীর তটে এক বিশাল পাহাড়ে অবস্থিত ছিল, কিন্তু শ্রীনগর ড্যাম পরিযোজনা অনুযায়ী অলকানন্দা নদীর ওপর একটি ড্যাম নির্মাণের পরিকল্পনা ছিল এবং সেই পরিকল্পিত স্থানেই ছিল মা ধারী দেবীর এই মন্দির। 15 জুন 2013 পরিকল্পনা অনুসারে যেই পাহাড়ে মা ধারী দেবীর এই মন্দির ছিল সেই পাহাড় কেটে মা ধারী দেবীর মূর্তি সরানো হয় এবং ঠিক তার পরের দিনই অর্থাৎ 16 জুন 2013-তে কেদারনাথে সেই বিশাল ভয়াবহ দুর্যোগের সৃষ্টি হয়। মনে করা হয় মা ধারী দেবীর এই বিশাল ক্রোধ গোটা ভূসংসারে কেদারনাথে সেই বিশাল ভয়াবহ দুর্যোগের সৃষ্টি করে। পরবর্তীকালে নিশ্চিত করা হয় মা ধারী দেবীর মূর্তি যেই শিলাখণ্ডের ওপর ছিল সেই শিলাখণ্ডেই অর্থাৎ মা ধারী দেবীর মূল নিবাসস্থলেই সেই স্থানেই মা ধারী দেবীর মূর্তি স্থাপিত করা হবে। পরবর্তীকালে জানুয়ারি 2023-এ মা ধারী দেবীকে তার মূল স্থানে স্থাপিত করা হয়। তাই আপনারা যারা পরবর্তীকালে চারধাম যাত্রা বা কেদার যাত্রা করবেন অবশ্যই একবার এই স্থানে এসে মা ধারী দেবীর এই চমৎকার মন্দির দর্শন করবেন। এছাড়াও এই মন্দিরের পাশে রয়েছে বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিসের জায়গা। মা ধারী দেবী মন্দির দর্শন আমাদের শেষ হলো। এবার আবারও যাওয়া যাক আমাদের পরবর্তী গন্তব্য অর্থাৎ রুদ্রপ্রয়াগের দিকে। আসলে এই ধারী দেবী মন্দিরে তো অনেকটা নিচে নামতে হয়, তারপরে আবার উপরের দিকে উঠতে হয়। মানে সত্যি কথা বলতে গেলে এটা একটা ছোটোখাটো টিজার ছিল, বুঝতেই পারছি যে পরে আমাদের কি হতে চলেছে। কোনো এক্সারসাইজ নেই, কোনো বডি ফিটনেস সেরকম কিছু নেই আমাদের, উঠতে যথেষ্ট পরিমাণে কষ্ট হচ্ছে। এখনও পর্যন্ত শ্বাস নিতে বেশ প্রবলেম হচ্ছে আমাদের। জানি না যে এখনও তো কালকে কার্তিক স্বামী ট্রেক রয়েছে, তারপরে কেদারনাথ, তুঙ্গনাথ, পরপর প্রচুর ট্রেক রয়েছে। জানি না যে পরবর্তী সময়ে আবার কি হবে আমাদের। এটা জাস্ট একটুখানি দেখাই আপনাদের কি পরিমাণে ধস নেমেছে। রাস্তা কিন্তু সাধুর সাংঘাতিক, একদম খতরনাক দেখতে লাগছে রাস্তাগুলো। এসে পৌঁছালাম রুদ্রপ্রয়াগ সঙ্গমের কাছে। এই দিক থেকে বয়ে আসছে মন্দাকিনী এবং ওই সাইড থেকে বয়ে আসছে অলকানন্দা। এই নদীটা বয়ে আসছে কেদার থেকে এবং ওদিক থেকে অলকানন্দা বয়ে আসছে বদ্রীনাথ থেকে, এবং এইখানে এসে নদীর সঙ্গম হচ্ছে। কথায় বলতে পারেন যে বদ্রী কেদারের সঙ্গম হচ্ছে গিয়ে এই রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ দর্শন আমাদের শেষ হলো। এবার যাব আমাদের পরবর্তী দর্শনীয় স্থান কোটেশ্বর মহাদেবের কাছে। দেখুন এখানে একটা বেশ সুন্দর টানেল তৈরি হচ্ছে, কিন্তু টানেলের কাজ চলছে। হরিদ্বার থেকে যারা বাইক কার কেদার যায় তারা দুটো জায়গা দর্শন করে ব্যাস চলে যায়। প্রথমত হচ্ছে যে ওই দেবপ্রয়াগ সঙ্গম এবং রুদ্রপ্রয়াগ, আর খুবই কম আছে যারা ধারী দেবী মন্দির দেখে। এই 3টে জায়গা শুধু নয়, কিন্তু হরিদ্বার থেকে কেদার যাওয়ার সময় টোটাল 5টা জায়গা আছে, যে 5টা জায়গায় মিস আউট কখনো করবেন না। প্রথমত হচ্ছে যে আমরা দেখলাম দেবপ্রয়াগ সঙ্গম, তারপরে অবশ্যই আসবে ধারী দেবী মন্দির। যদি মন্দিরে যান তাহলেই বুঝতে পারবেন মন্দিরের মহিমা কী। এবং তৃতীয়ত রুদ্রপ্রয়াগ, এবং চতুর্থত আমাদের আজকের লাস্ট দর্শনীয় স্থান যেটা হতে চলেছে সেটা হচ্ছে কোটেশ্বর মহাদেব। কোটেশ্বর মহাদেব দেখে আমরা চলে যাব কানাকচৌরি। কানাকচৌরিতে কালকে আমরা করব কার্তিকেয় স্বামী ট্রেক। তো এই যে এই টোটাল 5টা স্পট, এই টোটাল 5টা স্পট অবভিয়াসলি আপনারা কিন্তু দেখবেন, তা না হলে কিন্তু অনেক কিছু মিস আউট করবেন। ঘড়িতে সময় এখন ঠিক 5টা 4, আর ওইখানে আমাদের গাড়ি পার্কিং করা হলো। আমরা এসেছি কোটেশ্বর মহাদেবের কাছাকাছি। আমাদের
একটু হেঁটে নিচের দিকে নামতে হবে, তাহলে কোটেশ্বর মহাদেবের দর্শন পাবো আমরা। একটুখানি ট্রেক আছে ছোটো পাড়া একটা, আমরা ওইখানে পার্কিং করে দিয়েছি গাড়ি। এই দিক দিয়ে আমাদের সোজা যেতে হবে। এবার এই সিঁড়ি দিয়ে আমাদের সোজা নেমে যেতে হবে, এই রাস্তা ধরে আমাদের সোজা যেতে হবে কোটেশ্বর মহাদেবের মন্দিরের উদ্দেশ্যে। এই দেখুন এইখানে ছোট্ট বড় শিলা দিয়ে একটা মহাদেবের মূর্তি করা রয়েছে, পেছনে মাতা পার্বতী এবং মহাদেবের ফটোও দেওয়া রয়েছে। কোটেশ্বর মহাদেব যাওয়ার রাস্তা কিন্তু বেশ সুন্দর, এই সাইডে বেশ নির্ঝম নিঝুম তলা দিয়ে নদী বয়ে যাচ্ছে এবং তার পাশেই রয়েছে কোটেশ্বর মহাদেব। এসে প্রায় পৌঁছে গেছি কোটেশ্বর মহাদেব মন্দিরের কাছে। মিনিট 5-এর ট্রেক, খুবই ছোট একটা ট্রেক, মিনিট 5 আমরা একটু জাস্ট হেঁটে হেঁটে চলে এলাম। খুব একটা যে খুব চড়াই খুব উতরাই সেটাও না, সামনেই রয়েছে মন্দিরটা। এই দেখুন, এই হচ্ছে পুরো মন্দির চত্বর। খুবই কম লোক জানে, তাই ট্যুরিস্টের ঢল অতটা নেই এই সাইডটা। কি সুন্দর লাগছে, আপনারা বুঝতে পারবেন না যদি না এখানে আসেন। অসাধারণ পরিবেশ। এখানে আমাদের চপ্পল রেখে যেতে হবে, তারপরে আরেকটু এই নিচের দিকে হেঁটে গেলেই আমরা পৌঁছে যাব কোটেশ্বর মন্দিরে। এনাদের কাছে যেটা জানলাম সেটা হচ্ছে যে সন্ধ্যা 6টার মধ্যে কিন্তু মন্দির বন্ধ। লেখা আছে কোটেশ্বর মহাদেব বাথিং ঘাট, অর্থাৎ এখানে স্নানও সারতে পারেন। অসাধারণ একটি জায়গা। চলে এসেছি কোটেশ্বর মহাদেবের যে ঘাটটা, সেটা হচ্ছে এই জায়গাটা। অসাধারণ। আমরা যেই জায়গাগুলোতে ঘুরেছি তার মধ্যে আমার কাছে এটা সব থেকে বেস্ট লেগেছে। এটা যদিও আমাদের আজকের শেষ ডেস্টিনেশন পয়েন্ট, তবুও আমাদের এই জায়গাটা সব থেকে ভালো লাগার জায়গা। অসাধারণ লাগছে। কোটেশ্বর মহাদেব কেন এলাম, কোটেশ্বর মহাদেব নিয়ে আপনাদের জাস্ট একটু এইখানকার হিস্ট্রিটা বলে দিই। কোটেশ্বর মহাদেব হলো সেই জায়গা যেইখানের এক গুফায় স্বয়ং মহাদেব ভস্মাসুরের হাত থেকে বাঁচার জন্য এসে লুকিয়েছিলেন। ভস্মাসুর নামক এক অসুর মহাদেবের আরাধনা করে মহাদেবের কাছ থেকে বর প্রাপ্ত হয়েছিল যে সে যার মাথায় হাত রাখবে সে তক্ষুনি ভস্মে পরিণত হবে। এই বর প্রাপ্তির পর ভস্মাসুর মহাদেবের মাথায় হাত দিয়ে তার বর পরীক্ষা করার চেষ্টা করে। সেই সময় মহাদেব এই ভস্মাসুরের হাত থেকে বাঁচতে এই গুফায় এসে কিছুক্ষণের জন্য লুকিয়ে থাকেন। তারপর থেকে এই জায়গা কোটেশ্বর মহাদেব নামে খ্যাত হয়। শিবের ওইখানে একটা মূর্তি, আর এখানে নন্দীজি স্বয়ং বিরাজমান। এই হচ্ছে সেই গুফা। এছাড়াও এখানে রয়েছে এই যে কাল ভৈরবের মন্দির। আর এই দেখুন এইখানে সবাই দেখতে পাচ্ছেন যে কালো কালো পট্টি বেঁধে গেছে, এগুলো সবাই কিন্তু যারা যারা এসছে এইখানে মানত করে গেছে। এই হচ্ছে বাবা কাল ভৈরবের মন্দির। আপনারা এইখানে সমস্ত দর্শন শেষ করে বাবা কাল ভৈরবের মন্দির দর্শন করবেন, তাকে প্রণাম করে আবার যাত্রা শুরু করুন ওপরের দিকে। আমরা ঠিক সেম সেই জিনিসটাই করলাম। আমাদের এই কোটেশ্বর টেম্পল দেখা শেষ হলো, কিন্তু বিশ্বাস করুন আমার এই জায়গা ছেড়ে যেতে ইচ্ছা করছে না। এত শান্তি এই জায়গায়, এই শান্তির জায়গা ছেড়ে না যাওয়ার কোনো ইচ্ছা নেই। যাই হোক, যেতে হবে। চলুন যাওয়া যাক। এখন অনেকটা উপরে আমাদের সিঁড়ি ভেঙে উঠতে হবে, তারপরে আবার 40 কিলোমিটারের একটা যাত্রা আছে। অলরেডি ঘড়িতে সময় হয়ে গেছে 6:02, মানে আমাদের কানেকচুরি পৌঁছাতে পৌঁছাতে রাত 8টা বেজে যেতে পারে। কেননা পাহাড়ি রাস্তায় 40 কিলোমিটার মানে মিনিমাম 2 ঘন্টা, অর্থাৎ আমাদের সমতলে 80 কিলোমিটার প্রায়, এই পাহাড়ি রাস্তায় 40 কিলোমিটার। চলুন যাওয়া যাক। আমাদের কোটেশ্বর মহাদেব দেখা শেষ হলো, এবার চলেছে আমাদের পরবর্তী গন্তব্য কানাকচৌরি। কালকে আমরা সকালবেলা করব কার্তিক স্বামী ট্রেক, কিন্তু কার্তিক স্বামী আজকে আমরা পৌঁছাতে এখন অনেক সময় লেগে যাবে। কার্তিক স্বামী বেস ক্যাম্প হচ্ছে গিয়ে কানাকচৌরি। এখান থেকে কানাকচৌরির ডিস্টেন্স অ্যাকর্ডিং টু গুগল 1 ঘন্টা 35 মিনিট, আর 1 ঘন্টা 19 মিনিট মতন লাগবে, আর 35 কিলোমিটারের ডিস্টেন্স আছে। আপনারা যারা আসবেন এই কোটেশ্বর মহাদেবের একদম এই যে আমরা এই দিক থেকে ঠিক এসেছি, কোটেশ্বর মহাদেব থেকে এইদিকে সোজা চলে গেলে একদম 35 কিলোমিটারের সোজা একদম শর্টকাট আপনারা পৌঁছে যাবেন কার্তিক স্বামী বা কার্তিক স্বামীর বেস ক্যাম্প কানাকচৌরিতে। কানাকচৌরিতেই আজকে আমাদের রাতের হোটেল নিয়ে থাকা হবে।
কানাকচৌরির পথে চলেছি। অসাধারণ ভিউ দেখুন, অসাধারণ ভিউ আসছে এখন এই কানাকচৌরি রাস্তায়। বড় বড় পাইন গাছ সারি সারি। ঘড়িতে সময় এখন ঠিক 7:59। আমরা এখন এসে পৌঁছালাম কানাকচৌরিতে। আমাদের আজকে সকাল 8:20 আমরা 8:40 নাগাদ আমরা জার্নি শুরু করেছিলাম। প্রায় বলা চলে যে একটা 12 ঘন্টার আজকে টোটাল সারাদিনের ট্রিপ ছিল আমাদের। মানে কার্তিক স্বামী ট্রেকিংয়ের জন্য আমরা এই কানাকচৌরিতে কোন রুমে স্টে করলাম সেটা আমি আপনাদেরকে জানাবো এর পরের ভিডিওতে, এবং এইখানের খাবার দাবার, রুম রেন্টস সব কিছু বলবো। অসাধারণ রুম পেয়েছি, অসাধারণ লেভেলের। পরে ভিডিওটি হতে চলেছে। ঘড়িতে সময় এখন ঠিক রাত 9:35। আমরা আমাদের রাতের খাবার সারবো এখন এইখানে এই হোটেলে। দাদাকে বলে দিয়েছিলাম আলু সিদ্ধ একটু করে দেওয়ার জন্য। এই আমাদের আলু ছোলা হচ্ছে, সিদ্ধ আলু, আর ভাত করে দিতে বলেছিলাম। সেই আলু সিদ্ধ আর ভাত এই দিয়ে আজকে আমাদের রাতের খাবার সারবো। কেননা এখানকার খাবার আমাদের অতটা পোষায় না। থালির যেই সব খাবার টাবারগুলো এরা দেয়, জাস্ট ঘি, লঙ্কা, পেঁয়াজ। ওনারা সব লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছে, আমরা বাড়ি থেকে ঘি নিয়ে এসেছি। ঘি দিয়ে ভাত প্লাস ঘি দিয়ে আলু সিদ্ধ মাখিয়ে খেয়ে নেবো, ব্যাস। ওনারা মাস্টার্ড অয়েল দিয়ে দিয়েছে, তার সঙ্গে এখানে শুকনো লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা সব দিয়ে দিয়েছে। এই সব দিয়ে মাখিয়ে রাতের বেলা আমরা আমাদের খাওয়া সারবো। মানে আলু সিদ্ধ, ডাল ভাত এর থেকে বড় কিছু হয় না আমাদের কাছে। এটা দিয়ে এখন আমাদের রাতে খাওয়া হবে। भैया ये कौन सा चावल का बना है राइस? क्या नाम है? चावल का नाम है सगुन। সাগুন। सगुन चावल। আচ্ছা, ভাতটা প্রচন্ড শক্ত, বাপরে, একদম দলা বেঁধে গেছে একসাথে। এই যে আমরা সাথে করে নিয়ে এসেছি ঘি। এখানে এই সব মিলিয়ে পাহাড়ে এই ঘি বা আলু সিদ্ধ অমৃত খাচ্ছে, অমৃত। এছাড়া আপনারা এখানে যারা চাইছেন একটু ননভেজ খেতে, এদেরকে বললে এনারা ব্যবস্থা করে দিচ্ছে। দাম একটু আপনাদের বলে দিই, একটা জিনিসের দামই জিজ্ঞেস করেছিলাম। অমলেট পাওয়া যাচ্ছে এখানে 20 টাকা করে। এমনি ননভেজ খাওয়া তৈরি হয় না, তবে কেউ যদি খায় এরা তৈরি করে দেয়। আজকের ব্লগটি এই পর্যন্ত রইলো। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ব্লগে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিকে লাইক করে পাশে থাকার অনুরোধ রইল।